আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিমুল হোসেন রাফি, প্রভাষক কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আমরা অপচয় সংক্রান্ত অঙ্ক আজকে করার চেষ্টা করব। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমহ্রাসমান পদ্ধতিতে অপচয়ের সিস্টেম। শিক্ষার্থী বন্ধুরা, এবং আমরা একই সাথে এটার জাবেদা তৈরি করার চেষ্টা করব এবং আর্থিক অবস্থার বিবরণীতে যন্ত্রপাতি কিভাবে প্রদর্শন করব সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো অবগত আছো যে এই ডেপ্রিসিয়েশন বা অপচয় দৃশ্যমান বা অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ যে অধ্যায়টি আমাদের আছে, অষ্টম অধ্যায়, হিসাব বিভাগের প্রথম অধ্যায়। তো এই অধ্যায়ের উপরে আমি কিন্তু অলরেডি একটা ক্লাস নিয়ে ফেলেছি, রাইট? I have already taken a class on this chapter, and if you miss this class, no problem, just go to my YouTube channel, and the YouTube channel you must find a playlist named হিসাব বিভাগের প্রথম পত্র অষ্টম অধ্যায়। তো ওখানে গিয়ে তোমরা পেতে পারো, অথবা উপরে আই বাটনে, এখানে যে আই বাটনটা আছে ওই আই বাটনেও তুমি ইনশাআল্লাহ এই ক্লাসটি পাবে। তাহলে আমি তোমাদেরকে রিকমেন্ড করি, প্লিজ বিফোর সলভিং দিস প্রবলেম, এই আজকের লেকচারটা করার আগে তোমরা যদি আগের সেই ক্লাসটি করে আসো তাহলে সেটা তোমাদের জন্য ভালো হবে, বিকজ ইন দ্যাট ক্লাস আই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য বেসিক কনসেপশন and formulas of this chapter. That means how can we calculate the depreciation, how can we calculate accumulated depreciation on an tangible asset, right? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের টপিক আমরা পড়ব ক্রমহ্রাসমান পদ্ধতিতে কিভাবে অপচয় নির্ণয় করব, এই সংক্রান্ত জাবেদা করব এবং এই সংক্রান্ত আমরা উদ্ধৃতপত্র আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কুমিল্লা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন নিয়ে এসেছি। আশা করি তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, এই পাশে প্রশ্নটা আছে, কুমিল্লা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন, এবং আমার কাছে মনে হয়েছে দিস কোশ্চেন ইজ আপ টু দ্য মার্ক এন্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন, এবং একটা সুন্দর কোশ্চেন। এই কোশ্চেনের মাধ্যমে আমরা অন্যান্য বেসিক প্রবলেমগুলো আমরা আলোচনা করার চেষ্টা করতে পারবো, এবং এই কোশ্চেনটা যদি আমরা সলভ করি দেন এই রিলেটেড অনেক কোশ্চেন আমরা সলিউশন করতে পারবো, এটা আমার বিশ্বাস। তাহলে কুমিল্লা বোর্ড 2019 প্রশ্ন তোমাদের এখানে চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা। আমি এখন প্রশ্নটা একটু পড়বো, তোমরা শোনার চেষ্টা করো। বাংলাদেশ লিমিটেড 2015 সালের 1 জুলাই তারিখে 10 লাখ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি আমদানি করে। কখন আমদানি করে? 2015 সালের জুলাই মাসের 1 তারিখ, তার মানে বছরের মাঝামাঝি একটা যন্ত্রপাতি আমদানি করেছে যার মূল্য হলো 10 লাখ টাকা। এবং এই যন্ত্রপাতি আমদানি করার ক্ষেত্রে আরো কিছু এক্সট্রা খরচের প্রয়োজন হচ্ছে, সেই খরচগুলো দেওয়া আছে, যেমন ইম্পোর্ট লেভিস, আমদানি শুল্ক, বহন খরচ, ইনস্টলেশন এক্সপেন্স, সংস্থাপন ব্যয়। আমদানি শুল্কগুলো এখানে দেওয়া আছে, দেখো 1,40,000, বহন খরচ দেওয়া আছে 60,000, এবং সংস্থাপন দেওয়া আছে 1 লাখ টাকা। এটা হলো তার মূল যন্ত্রপাতি আমদানি খরচের সাথে এক্সট্রা আরো খরচ। এই যন্ত্রপাতিটার এস্টিমেটেড লাইফ টাইম, মানে আনুমানিক আয়ুষ্কাল হলো 10 ইয়ার্স, 10 বছর। and after the 10 years we will get the salvage value, আমরা ভগ্নাবশেষ মূল্য পাবো 1 লাখ টাকা। প্রতি বছর 31 ডিসেম্বর হিসাবকাল শেষ হয়, এবং ডেপ্রিসিয়েশন মেথডটা বলা আছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, অর্থাৎ ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আমাদেরকে বলছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অপচয়ের হার হলো 20%। এইগুলো আমাদের মতামত, উদ্বেগ, এন্ড আমাদের যে কোশ্চেনগুলো সামনে আছে, একটা হলো অপচয়যোগ্য মূল্য নির্ণয় করো, 2015 ও 2016 সালের জাবেদা দাও, 2017 ও 2018 সালের উদ্ধৃতপত্র তৈরি করো। তাহলে মোটামুটি আমাদের প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, উদ্দীপক আমরা বুঝতে পেরেছি। তাহলে প্রথম প্রশ্ন আমরা সলভ করব, অপচয়যোগ্য মূল্য নির্ণয়। আমরা প্রথমে নির্ণয় করব অপচয় যোগ্য মূল্য নির্ণয়, অর্থাৎ
সম্পদের কোন অংশের উপরে আমরা অপচয় ধরি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে অপচয় ধরার দুইটা পদ্ধতি আছে, একটা হলো স্ট্রেট লাইন মেথড আর একটা হলো ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এবং এটা সম্বন্ধে কিন্তু আমি বেসিক আলোচনা করেছি, যেটা তোমরা আই প্যাটার্নে পাবে আশা করি, বা চ্যানেলে পাবে। তো অপচয়যোগ্য মূল্য এটা কিন্তু সরলরৈখিক পদ্ধতিতে একটা সিস্টেম, আর ক্রমহ্রাসমান পদ্ধতিতে আর একটা সিস্টেম। সরলরৈখিক পদ্ধতিতে যখন আমরা অপচয়যোগ্য মূল্য বের করি, তখন আমরা কি করি, ভগ্নাবশেষ মূল্যটা আমাদেরকে বাদ দিতে হয়। ভগ্নাবশেষ মূল্যটা আমরা যন্ত্রপাতি বা সম্পত্তির মূল মূল্য থেকে বাদ দিয়ে আমরা অপচয়যোগ্য মূল্য নির্ণয় করি। বাট আমাদের স্পষ্টভাবে দেখো, আমরা যদি একটু দেখি যে আমাদের এই অঙ্কটা স্পষ্টভাবে বলছে যে অঙ্কটা হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অপচয় নির্ণয় করার ক্ষেত্রে কখনোই ভগ্নাবশেষ মূল্য আসবে না। তাহলে যন্ত্রপাতি বা সম্পত্তির মোট মূল্যই হলো অপচয়যোগ্য মূল্য। কোন ক্ষেত্রে? ক্রমহ্রাসমান পদ্ধতিতে, যেখানে আমরা ভগ্নাবশেষ মূল্যটা আনবো না। তাহলে যন্ত্রপাতির মূল্যটা আমরা দেখি। প্রথম হলো ক্রয় মূল্য। যন্ত্রপাতিটা কত দাম দিয়ে কেনা হয়েছিল, ক্রয় মূল্য আসবে প্লাস এই যন্ত্রপাতির ক্ষেত্রে আমদানি শুল্ক কত টাকা সেটা আসবে, প্লাস এখানে বহন খরচ আছে, বহন খরচ আসবে, প্লাস সংস্থাপন ব্যয় আছে, সংস্থাপন ব্যয় আসবে। তাহলে এগুলো যদি সব এখন আমরা যোগ দেই, তাহলে আমরা এই যন্ত্রপাতির অপচয়যোগ্য মূল্য বের করতে পারবো। তাহলে আমরা দেখি যন্ত্রপাতির মূল্য ছিল 1 লাখ টাকা, যন্ত্রপাতির মূল্যটা হলো 1 লাখ টাকা। তাহলে আমরা বসাই 1 লাখ প্লাস আমদানি শুল্ক, আমদানি শুল্ক ছিল 1,40,000, বসাইলাম 1,40,000 প্লাস আমাদের বহন খরচ, বহন খরচ আছে 60,000, বসাইলাম 60,000 প্লাস আমাদের সংস্থাপন ব্যয় আছে 1 লাখ টাকা, বসাইলাম 1 লাখ টাকা। তাহলে আমরা যদি এখন যোগ করি, সব লেখাগুলো যদি আমরা এখন যোগ করি, 1 লাখ প্লাস 1,40,000 প্লাস 60,000 প্লাস 1 লাখ, তাহলে আমাদের মোট বের হলো 4 লাখ টাকা। আমাদের অপচয়যোগ্য কত বের হলো শিক্ষার্থী বন্ধুরা? আমরা বোধহয় একটা ভুল করেছি শিক্ষার্থী বন্ধুরা। আমাদের এই যন্ত্রপাতির মূল্যটা ছিল 10 লাখ, আমরা কিন্তু একটা শূন্য কম দিছি। এই ভুলটা কিন্তু তোমাদেরও হবে, রাইট? একটা শূন্য কিন্তু রেজাল্ট চেঞ্জ করে দেয়। দেখো এখানে কিন্তু 10 লাখ ছিল, কিন্তু আমি ভুলে লিখছি 1 লাখ, কিন্তু আমার রেজাল্টটা কিন্তু ভুল হয়ে আসছে। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করবো এই শূন্যকে গুরুত্ব দেওয়া। তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে 13 লক্ষ টাকা মোট, মোট হইল 13 লক্ষ টাকা আমাদের এই যন্ত্রপাতির অপচয়যোগ্য মূল্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শূন্যটা কিন্তু ভুল করি, যেমন এই যে ভুল করে ফেলেছিলাম। তো আমি আশা করব তোমরা ভুল করবে না, একটা অ্যান্সার লেখার পর এটা আবার চেক করবে। তাহলে ক নাম্বারের অ্যান্সার মোটামুটি আমাদের হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা। অপচয়যোগ্য মূল্য আমরা 13 লাখ পাইছি, এবং এটার উপরই আমাদের প্রথম বছরে অপচয় হবে, যদিও প্রথম বছরে আমরা 6 মাসের অপচয় ধরবো। এখন আমরা দেখি আমাদের খ নাম্বারে আসলে কি চাইছে। আমরা যদি খ নাম্বারটা পড়ি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারো, এবং অবশ্যই ক্যালকুলেশন করার সময় তোমরা একটু কেয়ারফুল থাকবে। খ নম্বর প্রশ্ন হলো 2015 ও 2016 সালের জাবেদা। কি বলছে? 2015 ও 2016 সালের জাবেদা দিতে বলছে। তাহলে আমরা এখন 2015 সাল এবং 2016 সালে জাবেদা তৈরি করি। তাহলে আমরা জাবেদার ঘর কাটি শিক্ষার্থী বন্ধুরা। আমরা জাবেদার ঘর কাটছি। প্রথমে হয় তারিখ, পরে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমি একটু শর্টকাট করার চেষ্টা করতেছি, কারণ হলো আমাদের স্পেস কম, তাই একটু শর্টকাট করে দিচ্ছি। 2015 সালের 1 জুলাইতে কি হয়েছে? 2015 সালের জুলাই 1 তারিখ কি হয়েছে? 2015 সালের জুলাই মাসের 1 তারিখ আমরা যন্ত্রপাতিটা কিনছিলাম।
2015 সালের জুলাই মাসের 1 তারিখ আমরা কি করছিলাম, আমাদের যে যন্ত্রপাতি সেই যন্ত্রপাতিটা আমরা কিনছিলাম। তো যখন যন্ত্রপাতি কিনি তখন আমরা জাবেদা দেই যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর বড় লেনদেনটা আমরা সাধারণত ব্যাংকের মাধ্যমে করি, এই জন্য আমরা ব্যাংক হিসাব কেটে দিই। এখানে অবশ্যই ব্যাখ্যা লিখতে হবে, আমি ব্যাখ্যা লিখলাম না, সময়টা সেভ করার জন্য, পরীক্ষার হলে অবশ্যই ব্যাখ্যা লিখলাম। কত টাকা? 10 টাকা। এছাড়া এরপর দেখো, এরপর আদার্স বেশ কিছু খরচ আছে। 1,40,000 আর 60, 2 লাখ, 2 লাখ আর 3 লাখ। এই 3 লাখ টাকার খরচ এটা কিন্তু ওই যন্ত্রপাতির নামেই যাবে। এই খরচটা, এই 3 লাখ টাকা যে আদার্স খরচটা, এটা যন্ত্রপাতির নামেই যাবে। তাই এটার জন্য এই সেম জাবেদাই হবে, কিন্তু এই খরচটা আমরা নগদে দেবো, ছোট খরচটা নগদে দেবো, আর বড় অ্যামাউন্টটা আমরা ব্যাংকের মাধ্যমে দেবো। তার মানে জাবেদা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 3 লাখ টাকা। রাইট। এখন আমরা ডিসেম্বর 31 দিয়ে কি করব, আমরা ডিসেম্বর 31 দিয়ে আমরা অবচয় দেব। আর অবচয় জাবেদা আমরা জানি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদের অবচয়যোগ্য মূল্য আমরা একটু আগে পেয়েছিলাম 13 লক্ষ, এবং 13 লক্ষের আমরা 20% ধরবো। 13 লক্ষ টাকার আমরা 20% ধরবো। আমাদের অবচয়যোগ্য মূল্য আমরা ক নম্বরে পেয়েছিলাম 13 লক্ষ, আমরা বসাইলাম 13 লক্ষ। 13 লক্ষ গুণ আমরা 20% দিছি, কারণ আমাদের বলেই দেওয়া আছে যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার 20%। আর এইটার আমরা কি করব, গুণ 6 ভাগ 12 দেব। কেন গুণ 6 ভাগ 12 দিলাম? কেন গুণ 6 ভাগ 12 দিলাম? কারণ আমরা যন্ত্রপাতিটা কখন কিনছি, শিক্ষার্থী বন্ধুরা আমরা যন্ত্রপাতিটা কিনছি 1 জুলাই তারিখে, তার মানে বছরের মাঝামাঝি। বছরের মাঝামাঝি কেনার কারণে আমরা গুণ 6 ভাগ 12 দেব। তাহলে আমাদের 13 লক্ষ গুণ 20% গুণ 6 ভাগ 12 আমাদের কত বের হয়েছে? 1,30,000। এটা হলো আমাদের 2015 সালের অবচয়। আর আমরা জানি বেসিক প্রিন্সিপাল অনুযায়ী সমাপনী দাখিলা দিতে হয় অস্থায়ী আইটেমগুলোকে, দফাগুলোকে ওই বছরই শেষ করতে হয়। তার মানে এখন আমরা সমাপনী দাখিলা দেব। আর সমাপনী দাখিলা দেওয়ার জন্য আমরা কি করি, আয় সারাংশের সাহায্য নিই। তাহলে আয় সারাংশ হিসাব ডেবিট হবে, আয় সারাংশ হিসাব ডেবিট, আর অবচয়টা কি হয়ে যাবে? ক্রেডিট, কারণ অবচয়টা এই বছরই শেষ করতে হবে। ব্যাখ্যা লিখলাম না, ব্যাখ্যা তোমরা লিখে নেবে বই দেখে, এবং ব্যাখ্যা পরীক্ষা হলে অবশ্যই লিখতে হবে। যদি বলে ব্যাখ্যা লেখার দরকার নেই, দেন আমাদের ব্যাখ্যা লেখবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2015 সালের জাবেদাগুলো লিখে ফেললাম। এখন আমাদেরকে কি করতে হবে? 2016 সালের জাবেদা, কারণ আমাদের বলছে 2015 এবং 16, 2015 আমরা পড়লাম, এখন করতে হবে 2016 সালের জাবেদা। তাহলে 2016 সালে আমাদের দুইটা জাবেদা হবে। 2016 তে তো আর নতুন করে কোনো যন্ত্রপাতি কেনা হয়নি। আমরা ডিসেম্বর 31-এ একটা দেবো অবচয় হিসাবের জাবেদা, আর একটা হলো অবচয় বন্ধ করার জাবেদা। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখন এখানে কথা আছে, এখানে কিন্তু ক্যালকুলেশনটা খুব ভালো করে খেয়াল করতে হবে। আমাদের শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমাদের অবচয়যোগ্য মূল্য ছিল 13 লক্ষ। আমাদের অবচয়যোগ্য মূল্য ছিল 13 লক্ষ। আর প্রথম বছরে আমাদের অবচয় কত বের হয়েছে? 1,30,000। এইটার উপরে আমরা এখন 20% ধরবো। এটা হলো আমাদের 2016 সালের আমাদের অবচয়। আমি একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। আমি এখানে একটু করে দেই। আমাদের 13 লক্ষ টাকা হলো অবচয়যোগ্য মূল্য। আমরা জানি যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে প্রতি বছর অবচয়টা পুঞ্জীভূত অবচয় বৃদ্ধি পায়, এবং ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে সম্পত্তির মূল্য থেকে প্রতি বছরের অবচয় একসাথে যোগ করে পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হয়। তার মানে আগের বছরে যদি কোনো অবচয় থাকে, সেই অবচয়টা এই বছরের সাথে যোগ করে টোটাল অবচয়টা আমাদের এই সম্পদ থেকে বাদ দিতে হবে। তাহলে আমাদের অবচয়টা হলো 1,30,000। এর উপরে আমরা সরাসরি এখন 20% যদি ধরি, তাহলে আমাদের এই বছরের অবচয়টা বের হবে। আমি আবারও বলতেছি, সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান, কিন্তু
ক্রমহ্রাসমান পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান না, অবচয়টা দেখবা আস্তে আস্তে প্রতি বছর দেখবা চেঞ্জ হবে, অর্থাৎ ক্রমহ্রাসমান পদ্ধতিতে পুঞ্জীভূত অবচয় বৃদ্ধি পায় এবং সম্পত্তির মূল্য ক্রমে ক্রমে হ্রাস পায়। এই জন্যই এই পদ্ধতিটার নাম হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় বা ক্রমহ্রাসমান পদ্ধতি। এখানে প্রতি বছর অবচয়টা বাদ দিতে হবে, কিন্তু সরলরৈখিকে প্রতি বছর অবচয় সেম থাকে। তাহলে এখানে কত আসে আমাদের, আমরা যদি করি 2,34,000, কত আসছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 2,34,000 টাকা আমাদের বের হয়েছে। 2,34,000 টাকা আমাদের 2016 সালের অবচয় বের হয়েছে। এইটাই আমরা এখন আবার কি করব, সমাপনী দাখিলের মাধ্যমে বন্ধ করব। তাহলে বন্ধর জাবেদা কিভাবে, বন্ধ করার সময় আয় সারাংশ হিসাব ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। 2,34,000, 2,34,000। তাহলে হয়ে গেল আমাদের খ নম্বর উত্তর। খ নম্বরটা আমাদের শেষ হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। 2015 সাল 2016 সালের অবচয় আমরা করব। তাহলে এখন আমাদের করতে হবে গ নাম্বার। গ নাম্বারে আমাদের দুইটা প্রশ্ন, একটা হলো 2017 সাল 18 সালের উদ্ধৃত পত্র। উদ্ধৃত পত্র মানে আর্থিক অবস্থার বিবরণী, শুধুমাত্র সম্পদ পাশে যন্ত্রপাতিটা কিভাবে যাবে শুধু সেইটা আমরা দেখাবো। তাহলে এটা আমাদের শেষ, এটা আমরা মুছে ফেলি। আমার বিশ্বাস তোমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ক্লাসটা তোমরা প্রয়োজনে আবার দেখবা, ক্লাসটা থেকে যাবে, তোমরা আবার দেখবা, লিংকে গিয়ে ক্লাসটা দেখবা, প্রয়োজনে বারবার এক্সারসাইজ করবা। কোনো কোশ্চেন থাকলে আমাকে মেসেঞ্জারে নক করবা, আমার ফেসবুক অফিশিয়াল পেজ, ফেসবুকের অফিশিয়াল পেজের যে লিংক, সেই লিংকগুলোকে আমাকে মেসেজ করো, অথবা ওভার টেলিফোন বা জিমেইলে আমাকে কমিউনিকেট করার চেষ্টা করো। চলে আসো 2017 এবং 18 সালের উদ্ধৃত পত্র। 2017 এবং 2018 সালের উদ্ধৃত পত্র, আমরা একটা উদ্ধৃত পত্রের ভিতরেই এই দুইটা একসাথে দেখাবো। তাহলে আমরা উদ্ধৃত পত্রটা ঘর কাটি শিক্ষার্থী বন্ধুরা। আমরা টাকার বার এখানে একটাই দিতে পারি, এখানে অবশ্য টাকার বার দুইটা দেওয়া আছে, আমরা দুইটাই দিই। উপরে আমরা কোম্পানির নাম লিখি বাংলাদেশ, এটা হলো গ নাম্বার সমাধান লিমিটেডের উদ্ধৃত পত্র। আর উদ্ধৃত পত্রটা আমরা জানি যে একটা নির্দিষ্ট তারিখে হয়, 2018 ও 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে, 31শে ডিসেম্বর তারিখ। তাহলে আমরা দুইটা সাল, একটা হলো 2017, 2018। তাহলে লিখি 2017 সাল, আর একটা হলো 2018 সাল। আমাদের 2 বছরের তথ্যই দেখাই দেব। তাহলে আমাদের এই যন্ত্রপাতিটা যায় স্থায়ী সম্পদ ক্যাটাগরিতে, স্থায়ী সম্পদ যন্ত্রপাতি। আমাদের যন্ত্রপাতিটা কত টাকা ছিল, 13 লক্ষ টাকা যন্ত্রপাতি আমাদের ছিল শিক্ষার্থী বন্ধুরা। এখন এই 13 লক্ষ টাকা থেকে আমাদের 15, 16, 17 3 বছরের পুঞ্জীভূত অবস্থায় বাদ দিতে হবে। এখান থেকে আমরা বাদ দেব পুঞ্জীভূত অবস্থা। কয় বছরের, 3 বছরের। 3 বছরের পুঞ্জীভূত অবস্থা আমরা কি করব, বাদ দেব। তাহলে আমরা জানি যে 2015 সালে আমরা অবস্থায় বের করছি 1,30,000, 2016 সালে আমরা বের করছি 2,34,000, আর হলো 2017 সালেরটা আমরা এখন বের করব। তাহলে আমাদের এই পুঞ্জীভূত অবস্থায় বের হবে। সেক্ষেত্রে বন্ধুরা আমরা জানি যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের সিস্টেম হলো সম্পত্তি যখন আমরা দেখাই, অবচয়টা যখন বাদ দিই তখন আমরা পুঞ্জীভূত অবচয় বাদ দিই, এবং ক্রমহ্রাসমান পদ্ধতিতে টোটাল অবচয়গুলোকে যখন আমরা যোগ দিই তখন সেটা পুঞ্জীভূত অবচয় হয়। 2015 সালের অবচয় আমরা বের করছি 1,30,000, 2016 সালের অবচয় আমরা বের করছি 2,34,000। এখন আমাদের বের করতে হবে 2017 সালের অবচয়। তাহলে আমরা জানি যে আমাদের সম্পত্তি হলো 13 লক্ষ। এই যে আমাদের সম্পত্তি 13 লক্ষ, এখান থেকে আমরা আগের 2 বছরের অবচয়টা বাদ দেব। আমরা আগের 2 বছরের অবচয়টা বাদ দিছি, এর উপরে আমরা কি করব, 20% ধরবো। তাহলে আমাদের 2017 সালের অবচয় বের হবে 1,87,200। 1,87,200। আমি আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলতেছি
এই অ্যামাউন্টটা কিভাবে আসলো? এই অ্যামাউন্টটা আসলো, আমাদের মূল টাকা ছিল 13 লক্ষ টাকা, আমাদের মূল সম্পদটা হলো 13 লক্ষ, সেখান থেকে আগের 2 বছরের অবচয় বাদ দেওয়ার পর যেই সম্পদের দাম থাকে ওইখানের উপর আমরা কত ধরছি? 20%। তাহলে 13 লক্ষ থেকে আগের 2 বছরের টাকা যদি বাদ দিই তাহলে আমাদের 9,36,000 হয়। সেই 9,36,000 উপরে আমরা 20% অবচয়ের হার ধরছি, তাহলে আমাদের 1,87,200 ধরছি। তাহলে টোটালটা যদি আমরা যোগ দিই তাহলে আমাদের বের হবে 5,51,200। 5,51,200। তাহলে এই 13 লক্ষ থেকে যদি আমরা এখন 5,51,200 বাদ দিই, 13 লক্ষ থেকে আমরা 5,51,200 যদি বাদ দেই তাহলে আমাদের বের হবে 7,48,800 টাকা। 7,48,800 টাকা। এইটা হলো আমাদের 2017 সালের যন্ত্রপাতি মানে মোট সম্পদের মূল্য। এখন আসলে 2018 সাল। 2018 সাল যন্ত্রপাতি তো যে দাম সেই দামই থাকবে, যন্ত্রপাতির কোনো চেঞ্জ নেই। 13 লক্ষ টাকা এখান থেকে আমরা বাদ দেব পুঞ্জীবিত অবস্থায় বাদ দেবো। এখন দেখো পুঞ্জীবিত অবস্থায় এখন কয় বছরে বাদ দেবো? 2018 বছর। 2018 বছর তাহলে কয় বছরে? 2015, 2016, 2017, 2018, 4 বছরেরটা বাদ দেবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অলরেডি কিন্তু আমরা 2015টা জানি 1,30,000, 2016 সালেরটা জানি 2,34,000, 2017 সালেরটা জানি 1,87,000। এখন আমাদের দরকার এই বছরের মানে 2018 সালে। তাহলে এটা কিভাবে বের করব? চলে আসি, আমরা যন্ত্রপাতির মূল্য 13 লক্ষ, এখান থেকে আগের দিনটা যদি বাদ দেই 1,30,000 মাইনাস 2,34,000 মাইনাস 1,87,000, তাহলে আমাদের বের হয়েছে 7,49,000। এই 7,49,000 উপর আমরা 20% ধরবো, তাহলে আমাদের বের হয়েছে 1,49,000। এখানে একটু ভুল হয়ে গেল, আবারও দেখি। 13 লক্ষ থেকে 5,51,200 যদি আমরা বাদ দিই, আমরা বোধহয় এখানে একটাই ভুল লিখেছি, এটা 200 হবে, এটা আমরা ভুল লিখেছি, এটা হবে 200, এটা 200। তাহলে মোট আমাদের বের হয় 7,48,800, এটা হবে 200। এইটার উপরে আমরা 20% যদি ধরি তাহলে বের হবে 1,49,760। এইটা হলো আমাদের 2018 সালের অবচয়, 1,49,260। তাহলে টোটালটা যদি আমরা যোগ করি তাহলে হয় 7,960,000। এখন আমরা এই 7,960,000 এটা হলো আমাদের মোট পুঞ্জীবিত অবচয়। সেটা যদি বাদ দেই আমাদের 13 লক্ষ থেকে 13 লক্ষ মাইনাস, তাহলে আমাদের বের হয় 5,99,040 টাকা। 5,99,040 টাকা। তাহলে এইটা হলো আমাদের 2018 সালের সম্পদের পরিমাণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এই অবচয়ের ক্লাস এখান থেকে প্রায় পরীক্ষা প্রশ্ন আসে, বিশেষ করে ইন্টারমিডিয়েট আমরা যারা ব্যবসায়িক শিক্ষা শাখার আছে এই অঙ্ক আমাদের আসবে। উই ক্যান নট এসকেপ ফ্রম দিস কোশ্চেন বিকজ দিস ইজ আ ভেরি silly questions and very easy questions, and there are lot of number of questions, but you have to select those question which question needs a little time or less time consuming. সো ওই ধরনের কোশ্চেন তুমি অ্যানসার দেবে, এবং এটা হলো সেই ক্যাটাগরির একটা কোশ্চেন। আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পেরেছো। সবাই আমার জন্য দোয়া করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। If you are new in my class, hit the subscribe button, click the notification bell, then you will be able to get new classes from Zensa. রাইট, তাহলে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।